The British in India at that time were not unduly worried about either saints or satans, although the Doers was a most unhealthy district in which malaria and black water fever were rife. Climatically, there was much to recommend it as a tea growing area. ডুয়ার্স এবং তার সংলগ্ন অঞ্চল নিয়ে এই ছিল ঔপনিবেশিক ব্রিটিশ কর্তা ব্যক্তিদের ধারণা। বলাই বাহুল্য, ব্রিটিশরা চায়ের ব্যবসা বৃদ্ধি ও চা বাগান খোলার উদ্দেশ্যে এই অঞ্চলে নজর দিয়েছিল। তবে এই জেলা তথা অঞ্চলের ইতিহাস কিন্তু আরও প্রাচীন। তাই আজ ঘুরে দেখব জলপাইগুড়ি জেলার ইতিহাস, শুনব তার গল্প। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিস্ট্রিপিডিয়া। আজ বাংলার ইতিহাস বাঙালির ইতিহাস সিরিজের দ্বিতীয় পর্ব, আর আজকেও আমরা চলে যাব উত্তরবঙ্গে, খুঁজে দেখব জলপাইগুড়ি জেলার ইতিহাস। তো চলো শুরু করা যাক। জলপাইগুড়ি অঞ্চলের আদি কাহিনী আমাদের নিয়ে যায় খ্রিস্টীয় প্রথম শতকে। তখন এই জলপাইগুড়ি ছিল প্রাগজ্যোতিষ তথা কামরূপ রাজ্যের অংশ। যোগিনী তন্ত্র অনুযায়ী খ্রিস্টীয় প্রথম শতকে কামরূপ রাজ জল্পেশ্বর জলপাইগুড়ি অঞ্চলে জল্পেশ মন্দির নির্মাণ করেন। তবে এই তথ্যটি নিয়ে বিতর্ক আছে। তথাপি এই বিষয়টি নিশ্চিত যে জলপাইগুড়ি সেই সময় কামরূপেরই অংশ ছিল। ঐতিহাসিক শৈলেন দেবনাথও এই বিষয়ে একই মত ব্যক্ত করেছেন। উল্লেখ্য, এই কামরূপ তথা প্রাগজ্যোতিষের উল্লেখ কিন্তু আমরা মহাভারতেও পাই। দীর্ঘকাল যাবৎ জলপাইগুড়ি কামরূপের অধীনে ছিল। বাংলায় বখতিয়ার খলজি আক্রমণ করেন 1206 খ্রিস্টাব্দে। সেই সময় কামরূপ রাজ পৃথু পরাস্ত হন, ফলে জলপাইগুড়ির ওপর কামরূপের বন্ধন আলগা হতে থাকে। কামরূপের পতনের পর জলপাইগুড়ি ও ডুয়ার্স অঞ্চলে বেশ কিছু আঞ্চলিক জনজাতির উত্থান ঘটতে দেখা যায়। এর মধ্যে অন্যতম ছিল বোড়ো, কোচ, কামতা, হাজো ইত্যাদি। ঐতিহাসিকরা এই সময়কালকে রূপান্তর তথা পরিবর্তনের সময়কাল অর্থাৎ ট্রানজিশন পিরিয়ড বলেছেন, যে সময় এই অঞ্চলে কোনো শক্তি তার একক ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেনি। যদিও এর কিছুকাল পরে উত্থান হয় কামতা রাজবংশের, যারা কামতাপুরকে রাজধানী করে নিজেদের রাজ্য বিস্তার ঘটান। ঐতিহাসিক দীনেশচন্দ্র সরকারের মতে এই কামতা রাজবংশ আনুমানিক ত্রয়োদশ ও চতুর্দশ শতকে ক্ষমতাসীন ছিল এবং এই সময় জলপাইগুড়ি অঞ্চল এই কামতাদের অধীনেই চলে আসে। প্রায় 1 শতক ধরে চলা এই কামতা রাজবংশের শাসন মূলত দুর্বল হয়ে পড়ে তাদের অযোগ্য কিছু শাসক এবং আভ্যন্তরীণ বিশৃঙ্খলার মধ্য দিয়ে। এক্ষেত্রে নিশ্চিতভাবে একটা বড় ভূমিকা পালন করেছিল তৎকালীন বাংলার সুলতান হুসেন শাহের আক্রমণ, যা আনুমানিক 1498 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। স্থানীয় মতামত অনুসারে হুসেন শাহ জল্পেশ্বর মন্দিরের আদি রূপকে ধ্বংস করেন। তবে অধিকাংশ ঐতিহাসিক এই মতামতের সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ খুঁজে পাননি। কামতা রাজবংশের দুর্বলতার সুযোগে উত্থান ঘটে আরো বেশ কিছু স্থানীয় শক্তি। এর মধ্যে অন্যতম ছিল কোচ শক্তি। রাজা বিশ্ব সিং বা মতান্তরে বিশু সিং এর অধীনে কোচেরা শক্তি বৃদ্ধি করে এবং জলপাইগুড়ি অঞ্চলে ক্ষমতা বিস্তার করে। প্রসঙ্গত, এই কোচ রাজবংশের উত্তরাধিকার বহন করে চলেছে বর্তমান কোচবিহারের রাজ পরিবার। যাই হোক, রাজা বিশ্ব সিং এর হাত ধরে কোচ রাজশক্তি বিস্তার লাভ করে। বিশ্ব সিং 1524 খ্রিস্টাব্দে বর্তমান ময়নাগুড়ি এলাকায় জল্পেশ্বর মন্দির নির্মাণ করেন। যদিও পরবর্তীতে বেশ কিছু কোচ রাজা এর রক্ষণাবেক্ষণ ও পুনর্গঠনে উল্লেখযোগ্য অবদান রাখেন। এই কোচ রাজবংশের অপর এক শাখা বৈকুণ্ঠপুর অঞ্চলে তাদের শাসন কায়েম করে এবং রায়কত বংশ নামে পরিচিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন বিশ্ব সিং এর ভাই শিশু সিং বা শিষ্য সিং। ধীরে ধীরে এই পরিবারও তাদের ক্ষমতা বিস্তার করে, কোচেদের থেকে নিজেদের স্বাধীন হিসেবে ঘোষণাও করে, যদিও উভয় অঞ্চলের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় ছিল। কার্যত বলা যায় যে একদিকে কোচ এবং অপরদিকে রায়কত, এই দুই রাজবংশই জলপাইগুড়ির ওপর তাদের ক্ষমতা বজায় রেখেছিল। জলপাইগুড়ি এই সময় বিভক্ত হয়ে গেছিল দুই ভাগে। আনুমানিক 1586 খ্রিস্টাব্দ নাগাদ কোচ বংশের শেষ প্রভাবশালী রাজা নরনারায়ণের মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরে কোচ রাজবংশ দুই ভাগে ভাগ হয়ে যায়। এর পশ্চিম শাখা পরিচিত হয় কোচ বিহার নামে, অপরদিকে পূর্ব শাখা পরিচিত হয় কোচ হাজো নামে। কোচেদের পতন তথা ক্ষমতা সংকোচনের সূত্র ধরে জলপাইগুড়ি অঞ্চলে আধিপত্য স্থাপনে এগিয়ে আসে ভুটান। ভুটানের শাসকরা সেই সময় দক্ষিণ দিকে তাদের রাজ্য সম্প্রসারণে আগ্রহী হয়ে উঠেছিলেন, ফলে তারা বেছে নেন এই ডুয়ার্স অঞ্চলটিকে।
অবশ্য ভৌগোলিক জটিলতা তাদের এখানে কোনো কেন্দ্রীভূত সাম্রাজ্য গড়ে তুলতে দেয়নি। তবে আঞ্চলিক গোষ্ঠীগুলির প্রধান এবং নিজেদের প্রাদেশিক শাসনকর্তা তথা পেনলবদের মাধ্যমে ভুটান শাসকরা ডুয়ার্স ও তৎসংলগ্ন অঞ্চলের উপর আধিপত্য বজায় রাখতে সমর্থ হন। ভুটানের তৎকালীন নিজস্ব শাসন কাঠামোয় আমরা এক ধরনের দ্বৈত শাসন ব্যবস্থা দেখতে পাই। জাবদ্রুং নগোয়াং নামগয়াল এই দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন। কেন্দ্রীয় স্তরে ধর্মনিরপেক্ষ শাসক বা ড্রুগ ডেসি নামে একটি কেন্দ্রীয় পদ ছিল এবং তার অধীনে ছিলেন প্রাদেশিক শাসনকর্তা বা পেনলবরা। এই অঞ্চলে এরপর সমস্যা দেখা যায় ব্রিটিশদের আগমনের সাথে সাথে। ব্রিটিশদের শাসন পদ্ধতি এবং ভুটানিদের শাসন পদ্ধতির মধ্যে বিস্তর পার্থক্য ছিল। ভুটানি শাসন ব্যবস্থা ডুয়ার্স অঞ্চলে ছিল প্রাদেশিক শাসক দ্বারা শাসিত এবং প্রচলিত প্রথা দ্বারা চালিত। স্বভাবতই এই বিষয়গুলি ব্রিটিশদের বোধগম্য হয়নি। 1820-র দশক থেকে উত্তরবঙ্গ ও আসামে ব্রিটিশদের প্রভাব বাড়তে থাকে। সেই সময় তারা ডুয়ার্সকে একটি কৌশলী বাফার অঞ্চল হিসেবে দেখতে শুরু করে। সেখানে তারা প্রথম যে সমস্যার সম্মুখীন হয় সেটি হলো ভুটানি শাসনকর্তার দলবল এবং উপজাতিভুক্ত লোকেদের অতর্কিত হানা এবং ধনসম্পদ লুট। এই বিষয়টি ডুয়ার্স অঞ্চলের প্রচলিত রীতিনীতির মধ্যে স্বাভাবিক হলেও ব্রিটিশদের কাছে আইন শৃঙ্খলার প্রতি চ্যালেঞ্জ ছিল। উল্টো দিক থেকে দেখলে ভুটানের কাছে ব্রিটিশদের উপস্থিতি ছিল তাদের চলাচলকারী অঞ্চলে অনুপ্রবেশ স্বরূপ। আবার ব্রিটিশরা এই ডুয়ার্স অঞ্চলকে একদিকে অর্থনৈতিক লাভের জন্য, অন্যদিকে উত্তর দিক থেকে বাংলা ও আসামকে রক্ষা করার জন্য একটি ঢাল হিসেবে ব্যবহার করার জন্য করায়ত্ত করতে চেয়েছিল। তবে সরাসরি সংঘাতে যাওয়ার আগে ব্রিটিশরা কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু বিষয়টি সফল ছিল না। একদিকে ভুটানিদের দ্বৈত শাসন ব্যবস্থায় কোনো কেন্দ্রীভূত শক্তি ছিল না যারা ব্রিটিশদের সাথে কোনরূপ সমঝোতার আলোচনায় বসতে পারে। অপরদিকে কখনো কখনো সমঝোতা হলেও প্রাদেশিক শাসনকর্তাদের একাংশ সেই সমঝোতাকে মান্যতা না দিয়ে পুনরায় লুটতরাজ শুরু করত। এমত অবস্থায় 1863 সালে ব্রিটিশরা অ্যাশলি ইডেন নামক উচ্চপদস্থ কর্মকর্তার নেতৃত্বে একটি কূটনৈতিক দল ইডেন মিশন প্রেরণ করে। যদিও এই কূটনৈতিক মিশনের প্রস্তাবগুলির মধ্যে এক প্রকার সাম্রাজ্যবাদী দম্ভ ছিল। মোটামুটিভাবে প্রস্তাবগুলি ছিল লুটতরাজ বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ, সীমান্তবর্তী অঞ্চলে ব্রিটিশদের আধিপত্য স্থাপন, উভয় শক্তির মধ্যে নির্দিষ্ট সীমানা নির্ধারণ এবং ডুয়ার্স অঞ্চলে ব্রিটিশদের কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা দান। কিন্তু এই কূটনৈতিক সম্পর্কের ফল ভালো হয়নি। ভুটানিরা ইডেনকে প্রকাশ্যে অপমানিত করেন, কেননা ব্রিটিশদের এই দাবি দেওয়া তাদের কাছে নিজের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে ব্রিটেনের কাছে ইডেনের এই অপমান একটা বড় রকমের অবমাননা হিসেবে দেখা দিয়েছিল। সেই জন্য ব্রিটিশরাও সিদ্ধান্ত নেয় যে এবার সরাসরি যুদ্ধে যাওয়ার সময় এসেছে। 1864 সালের নভেম্বর মাসে ব্রিটিশরা তাদের সেনাবাহিনী প্রেরণ করতে শুরু করে। তাদের ভাবনা চিন্তা ছিল সহজ। ডুয়ার্স অঞ্চলে ভুটানের সামরিক শক্তি ছিল দুর্বল এবং বিক্ষিপ্ত, এবং প্রাদেশিক শাসনকর্তাদের মধ্যে ঐক্যও ছিল না। ফলে দ্রুত গতিতে ডুয়ার্স দখল করে নিলে ভুটান পিছু হটতে বাধ্য হবে। পরিকল্পনা মতো ব্রিটিশরা ডুয়ার্সের সিংহভাগ দখল করে নেয়, কিন্তু পাহাড়ি অঞ্চলের ভূপ্রকৃতি ও আবহাওয়া ব্রিটিশদের বেকায়দায় ফেলে। ঘন জঙ্গল, বৃষ্টিপাত, যোগাযোগের অপ্রতুলতা এবং সর্বোপরি ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব ব্রিটিশদের অগ্রগতি রোধ করে। উল্টোদিকে ভুটান বুঝে গিয়েছিল যে সরাসরি সংঘাতে তারা ব্রিটিশদের সঙ্গে কখনোই জিততে পারবে না। তাই পাহাড়ি ভূপ্রকৃতির জ্ঞানকে কাজে লাগিয়ে গেরিলা কৌশল ও রক্ষণাত্মক যুদ্ধনীতির প্রতি তারা মনোযোগী হয়। এটিও ব্রিটিশদের জন্য যথেষ্ট সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তবে ব্রিটিশরা দ্রুত নিজেদের সংশোধন করে নেয় এবং পার্বত্য অঞ্চলে বেশি আক্রমণ না করে ডুয়ার্সের যে সিংহভাগ অঞ্চল তারা দখল করেছিল তা ধরে রাখার উপর বেশি গুরুত্ব দেয়, কেননা ওই অঞ্চলটি দখল করাই ব্রিটিশদের অন্যতম উদ্দেশ্য ছিল এবং সেই কাজে তারা সফল হয়েছিল। অন্যদিকে ব্রিটিশদের এই কৌশলগত পরিবর্তনে ভুটান কিছুটা চাপে পড়ে যায়। ভুটান বুঝতে পেরেছিল যে ডুয়ার্স পুনরুদ্ধার করা তাদের পক্ষে সম্ভব নয়, তাই তারা যুদ্ধের ব্যয়ভার বহন না করে সমঝোতার পথে আসার বার্তা দেয়। 1865 সালের 11 নভেম্বর সিনচুলার চুক্তি স্বাক্ষরিত হয় উভয়ের মধ্যে। এর ফলে ভুটান ডুয়ার্স অঞ্চল ব্রিটিশদের হাতে তুলে দিতে বাধ্য হয়। প্রতিদানে ব্রিটিশরা বার্ষিক 50,000 টাকা ভুটানি শাসককে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই ডুয়ার্স অঞ্চলের কিছু অংশ দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত হয় এবং অবশেষে 1869 সালে আত্মপ্রকাশ ঘটে জলপাইগুড়ি জেলার। সদর শহর হয় জলপাইগুড়ি টাউন। পূর্বতন শাসক রায়কতদের জমিদার হিসেবে অধীনস্থ রাখা হয়।
ব্রিটিশদের হাত ধরে জলপাইগুড়িতে সূত্রপাত হয় চা বাগানের। আসাম এবং দার্জিলিং এর মতো প্রায় সমমানের পরিবেশ এখানে ব্রিটিশদের চা বাগান স্থাপনের ইচ্ছায় ইন্ধন দেয়। ফলস্বরূপ 1874 সালে স্থাপিত হয় গজলডোবা টি এস্টেট। গজলডোবার হাত ধরে পশ্চিম ডুয়ার্সে চা বাগান শিল্প পথ চলা শুরু করে। গজলডোবার সাফল্য দেখে একে একে প্রতিষ্ঠিত হয় মাল এবং চালসা টি এস্টেট। চা বাগানের শ্রমিক হিসেবে ভারতের নানা প্রান্ত থেকে শ্রমিকরা এখানে আসতে শুরু করে। ফলে জলপাইগুড়ির অর্থনীতি, জনসংখ্যা ও বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ এক নতুন পর্যায়ে পৌঁছায়। জাতীয়তাবাদী আন্দোলনেও জলপাইগুড়ি জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। স্বদেশী আন্দোলনের পর্বে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই আন্দোলনে নেতৃত্ব দেয়, যদিও নিম্নবিত্ত ও চা বাগানের শ্রমিকরা এই আন্দোলনে যোগদান করেনি। পরবর্তীতে অসহযোগ, আইন অমান্য আন্দোলন এখানে প্রভাব বিস্তার করলেও স্থানীয় নেতৃত্ব চা বাগানের শ্রমিক, যারা কিনা জনসংখ্যার একটা বড় অংশ ছিল, তাদের ঐক্যবদ্ধ করতে পারেননি। যেহেতু বাগানের শ্রমিকদের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক ছিল, সেহেতু তারাও সাংস্কৃতিক ঐক্যবোধ করেনি। পাশাপাশি উপজাতিগুলিও মূল ধারার আন্দোলনে অংশ নিতে পারেনি। ভারত ছাড়ো আন্দোলনে জলপাইগুড়ি জেলায় সংগঠিত বিদ্রোহ চোখে পড়ে, তবে ব্রিটিশরা সহজেই তা দমন করে। প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার উপজাতি তথা রাজবংশীদের উন্নয়নে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পঞ্চানন বর্মা। তার সংস্কার কার্য সমকালীন সময়ে জাতীয়তাবোধ বিকাশেও সাহায্য করেছিল। স্বাধীনতার প্রাক্কালে হওয়া তেভাগা আন্দোলনও জলপাইগুড়িতে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। স্বাধীনতার পরবর্তীতে অবশ্য এই জেলায় কোনো মৌলিক পরিবর্তন আসেনি। দেশভাগের পরোক্ষ প্রভাব এখানে জনসংখ্যার ওপর পড়েছিল। গত শতকের 60-এর দশক থেকে বামপন্থী রাজনীতি এখানে জনপ্রিয় হয়ে ওঠে। এক্ষেত্রে পূর্বঘটিত তেভাগা আন্দোলন এবং নব উত্থিত নকশালবাড়ি আন্দোলনের ব্যাপক ভূমিকা ছিল বলে গবেষকরা মনে করেন। এছাড়াও স্বাধীনতা পরবর্তী সময়েও চা বাগান হয়ে ওঠে জলপাইগুড়ির প্রধান অর্থনৈতিক ক্ষেত্র। এর সাথে সাথে উঠে আসে পর্যটন। পার্বত্য অঞ্চল ও জঙ্গল উভয়ের সম্মিলনে জলপাইগুড়ির পর্যটন হয়ে উঠেছে অনন্য। এর মধ্যে রয়েছে গরুমারা ন্যাশনাল পার্ক, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইত্যাদি। 2014 সালে প্রশাসনিক সুবিধার জন্য জলপাইগুড়ির একটি অংশ নিয়ে পৃথক আলিপুরদুয়ার জেলা তৈরি করা হয়। এতে প্রশাসনিক সুবিধার পাশাপাশি উপজাতি জনকল্যাণের বিষয়টিও গুরুত্ব পায়। এছাড়াও বক্সা টাইগার রিজার্ভ এবং চিলাপাতা বনাঞ্চল আলিপুরদুয়ারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। একটি কুড়ি দুটি পাতাকে নিয়ে বেড়ে ওঠা জলপাইগুড়ি শুধুমাত্র একটি প্রশাসনিক একক বা পর্যটন স্থান নয়, বরং এক সুদীর্ঘ ইতিহাসের জীবন্ত চরিত্র। জেলার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে ইতিহাসের প্রচুর না জানা গল্প, না শোনা কাহিনী। সেগুলিকে সংরক্ষণ করে রাখা একান্তই প্রয়োজনীয়। হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও তোমরা দেখতে চাও। স্বল্প পরিসরে হয়তো অনেক তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। এরকম কোনো তথ্য যদি তোমরা জেনে থাকো, তাহলে সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।